আমার প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়ের জন্য আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 50 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান ড্যাশ চেন্দাবেস্তা মহাকাব্য ঋগ্বেদ সামবেদ ঋগ্বেদ। 10 রাজার যুদ্ধে জয়ী হন সুদাস। মগধের রাজধানী ছিল পাটলিপুত্র। বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। জনপদ শব্দটি এসেছে জন থেকে। প্রাচীন ভারতের 16টি মহাজনপদের মধ্যে শ্রেষ্ঠ হল মগধ। মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন অশোক। সিইউকি গ্রন্থটি লেখেন সুয়ানজাং। মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। বিদ শব্দের মানে জ্ঞান। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরি সেন। 2 দাগে একটি বাক্য উত্তর দাও যে কোনো 10টি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। সংস্কৃত ভাষা কোন ভাষা পরিবারের অন্তর্ভুক্ত? সংস্কৃত ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। বেদকে কেন শ্রুতি বলা হয়? বেদ শুনে শুনে মনে রাখা হতো বলে বেদকে শ্রুতি বলা হয়। জৈন ধর্মের প্রধান প্রচারকদের কি বলা হয়? জৈন ধর্মের প্রধান প্রচারকদের তীর্থঙ্কর বলা হয়। গৌতম বুদ্ধ কত বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ প্রায় 45 বছর ধরে ধর্মপ্রচার করেছিলেন। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কি? অসমক। মৌর্য সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। অর্থশাস্ত্র বইটির লেখক কে? কৌটিল্য। নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ। আদি বৈদিক যুগের সমাজের সম্পদের মাপকাঠি কী ছিল? গরু। মহাজনপদগুলি কবে গড়ে উঠেছিল? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। জৈন ধর্মের প্রধান প্রচারককে কি বলা হতো? তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ প্রচারিত ধর্মের নাম কি? বৌদ্ধ ধর্ম। ইন্ডিকা বইটি কে লেখেন? মেগাস্থিনিস। নিচের প্রশ্নগুলির 2 থেকে 3টি বাক্য উত্তর দাও যে কোনো 4টি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 4 = 8। প্রথম, প্রাচীনকালের রাজা কি কি যজ্ঞ করতেন? প্রাচীনকালের রাজারা অশ্বমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, রাজসূয় যজ্ঞ করতেন। সভা ও সমিতি কি? পরবর্তী বৈদিক যুগে সমাজের বয়স্ক অভিজাত ব্যক্তিদের নিয়ে গঠিত পরামর্শ পরিষদ ছিল সবার। সাধারণ মানুষদের নিয়ে তৈরি হতো সমিতি। ষোড়শ মহাজনপদ কাকে বলে? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে বর্তমান আফগানিস্তানের কাবুল থেকে দক্ষিণ ভারতের গোদাবরী নদীর তীর পর্যন্ত 16টি যে বড় বড় রাজ্যের অস্তিত্ব ছিল তাদেরকে একত্রে ষোড়শ মহাজনপদ বলে। জৈন ধর্মের ত্রিরত্ন বলতে কি বোঝো? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান, সৎ আচরণ, এই তিনটিকে একত্রে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হয়। সাম্রাজ্য কি? সহজ করে বললে সাম্রাজ্য একটা বিরাট অঞ্চলকে বোঝায়। ধরা যাক একটা রাজ্যে কয়েক হাজার জনগণ থাকে, তাহলে একটা সাম্রাজ্যে কয়েক লক্ষ জনগণ থাকবে। অনেকগুলো রাজ্য জুড়ে একটা বড় শাসন এলাকা হয়, সেই বড় শাসন এলাকাটাই সাম্রাজ্য। টিকা লেখো, কলিঙ্গরাজ খারবেল হাতিগুম্ফা শিলালেখ। মৌর্য সম্রাট অশোকের আমলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অংশ ছিল। মৌর্যদের পরে কলিঙ্গ আবার স্বাধীন হয়ে যায়। চেদি বংশের শাসকরা কলিঙ্গের শাসন শুরু করেন। ওই বংশের শাসক খারবেল কলিঙ্গের প্রথম শক্তিশালী রাজা। খ্রিস্টপূর্ব 1ম শতকের শেষ ভাগে খারবেলের শাসন ছিল। হাতিগুম্ফা শিলালেখ থেকে খারবেলের বিষয়ে জানা যায়। ওই শিলালেখতে ভারতবর্ষ শব্দটি ব্যবহার করা হয়েছিল, তবে সেখানে ভারতবর্ষ বলতে সম্ভবত গঙ্গা উপত্যকার একটা অংশ বোঝানো হয়েছিল। তবে খ্রিস্টীয় 1ম শতকের প্রথম দিকেই চেদের শাসন শুরু হয়ে গিয়েছিল। ত্রিরত্ন কি? বর্তমান মহাবীর মানুষের কল্যাণ, কর্মফল ও জন্মান্তরবাদ থেকে মুক্তিলাভের উপায় হিসাবে যে 3টি পথ বা নীতির নির্দেশ দিয়েছেন, এই 3টি নীতি ত্রিরত্ন নামে পরিচিত। এগুলি হলো সৎ জ্ঞান, সৎ বিশ্বাস, সৎ আচরণ। 4 দাগে 3 থেকে 4টি বাক্য যে কোনো 2টি প্রশ্নের মান 3 করে 3 গুণ, যে কোনো 4টি হবে। 3 × 4 = 12। বৈদিক যুগের সমাজ কেমন ছিল? বৈদিক যুগের সমাজের বর্ণনাগুলি হলো: 1. বৈদিক যুগের সমাজের ছোট অংশ ছিল পরিবার। একই পরিবারের লোকেরা একসঙ্গে বসবাস করত। 2. পরিবারের পিতা ছিলেন পরিবারের প্রধান, তাই বৈদিক সমাজকে পিতৃতান্ত্রিক সমাজ বলা হতো। ঋগ্বৈদিক যুগের সমাজে নারীর স্থান ছিল সম্মানের, কিন্তু পরবর্তী বৈদিক যুগে নারীর স্থান কিছুটা ক্ষুণ্ণ হয়েছিল। টিকা লেখো, বৈদিক সাহিত্য।
আদি ও পরবর্তী বৈদিক যুগে সৃষ্টি বেদ অনুসারী রচনাগুলিকে একসাথে বৈদিক সাহিত্য বলে। ঋগ, সাম, যজু, অথর্ব যেমন 4টি বেদ, তেমনি প্রত্যেক বেদের 4টি ভাগ: সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। সঠিক উচ্চারণ ও অর্থ বোঝার জন্য বেদাঙ্গ, সূত্র সাহিত্য, স্বরদর্শন সৃষ্টি হয়। এই সমস্ত রচনাগুলিকে একত্রে বৈদিক সাহিত্য বলে। দিগম্বর ও শ্বেতাম্বর কারা অথবা দিগম্বর ও শ্বেতাম্বর সম্পর্কে কি জানো? জৈনদের দুটি সম্প্রদায় হলো দিগম্বর ও শ্বেতাম্বর। ভদ্রবাবুর নেতৃত্বে দাক্ষিণাত্যের জৈনরা মহাবীরের অনুশাসনগুলি কঠোরভাবে মেনে চলতেন। তারা কোনো পোশাক পরতেন না, এজন্য এদের দিগম্বর বলা হয়। অন্যদিকে স্থূলপদের নেতৃত্বে উত্তর ভারতের জৈনরা সাদা কাপড় পরতেন, এর জন্য এদের শ্বেতাম্বর বলা হয়। টিকা লেখো এলাহাবাদ প্রশস্তি। এলাহাবাদ দুর্গের ভিতরে একটা শিলালেখ আছে। লেখটি গুপ্ত যুগের ব্রাহ্মী লিপিতে ও সংস্কৃত ভাষায় খোদাই করা। এলাহাবাদের কৌশাম্বী গ্রামের লেকটি ছিল। পরবর্তী সময়ে মুঘল সম্রাট আকবর সেটিকে তুলে আনিয়ে এলাহাবাদ দুর্গের মধ্যে রাখেন। এই লেকটিতে প্রশস্তি খোদাই করা আছে। প্রশস্তিটি হরিসেনের লেখা। তিনি সম্রাট সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন। লেকটিতে আদতে সমুদ্রগুপ্তের গুণগান করা হয়েছে। সম্রাট হিসাবে সমুদ্রগুপ্তের যুদ্ধ, রাজজয় প্রভৃতি কথা লেকটিতে আছে। পদ্য গদ্য দুভাষাতেই সেটি লেখা, যদিও সমুদ্রগুপ্তের প্রসঙ্গে শুধু ভালো কথাই লেখটিতে বলা হয়েছে। তবুও ওই সময়ের ইতিহাস জানার জন্য লেখটি জরুরি প্রত্নতাত্ত্বিক উপাদান। নেক্সট, নব্যধর্ম বলতে কী বোঝো? খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশের সমাজ, অর্থনীতি, ধর্ম ও রাজনীতির প্রেক্ষাপট বদলাতে শুরু করে। এই প্রেক্ষাপটে বৈদিক ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা করে যেসব নতুন ধর্মের উদ্ভব হয় সেগুলিকে নব্য ধর্ম বলা হয়। আজীবিক জৈন ও বৌদ্ধ ধর্ম ছিল নব্য ধর্ম। পঞ্চম মহাব্রত কি? পার্শ্বনাথ জৈনদের 4টি নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন। মহাবীর এই 4টি নীতির সঙ্গে একটি নীতি যোগ করেন, যা পঞ্চম মহাব্রত নামে পরিচিত। পঞ্চম মহাব্রত: পার্শ্বনাথের চতুরার্য হলো 1. কোনো প্রাণী হত্যা না করা, 2. মিথ্যা কথা না বলা, 3. অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া, 4. নিজের জন্য কোনো সম্পত্তি না করা। এই 4টি নীতির সঙ্গে মহাবীর ব্রহ্মচর্য যোগ করেন। এই 5টি নীতি পঞ্চম মহাব্রত নামে পরিচিত। নেক্সট, মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতেন? মৌর্য শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য ছিল গুপ্তচর ব্যবস্থা। 1. খবর সংগ্রহ: মৌর্য সম্রাটরা প্রথম সাম্রাজ্যের খোঁজ খবর আনতে গুপ্তচরদের কাজে লাগান। 2. নজরদারি: বিদেশি বা অচেনা সন্দেহজনক লোক সবার ওপরেই গুপ্তচরদের নজর থাকত। রাজমৌর্যারি এমনকি রাজপুত্রদেরও গুপ্তচরদের নজরের বাইরে যেতে পারত না। গুপ্তচরদের মাধ্যমে সাম্রাজ্যের সব খবর চলে আসতো সম্রাটদের কাছে। 5 দাগে রয়েছে নিচে যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5 করে। 5 গুণ 2 = 10। টিকা লেখো চতুরাশ্রম প্রথা। দেখে নাও। আমি আস্তে স্ক্রল ডাউন করে তোমায় কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু উত্তরটা খাতায় নোট ডাউন করে নেবে। নেক্সট হচ্ছে অষ্টাঙ্গিক মার্গ কি? দেখে নাও। নেক্সট, টিকা লেখো অশোকের ধম্ম। দেখে নাও। নেক্সট, মৌর্য শাসনের বা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলি আলোচনা করো। দেখে নাও। 1 দিয়ে বিশাল সাম্রাজ্য, 2 প্রশাসনিক দুর্বলতা, 3 ব্রাহ্মণদের ভূমিকা, 4 অর্থনৈতিক কারণ, 5 দুর্বল উত্তরাধিকারী। নেক্সট, বৈদিক যুগে শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও। ফার্স্ট পয়েন্ট করবে ভূমিকা, 1 দিয়ে আশ্রমিক, 2 দিয়ে বিষয়। ভালো করে দেখে নাও। এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 6-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যেই ক্লাস 6-এর প্রতিটি বিষয়েই কিন্তু সিলেবাস প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিতে এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দিয়ে থাকো। ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও। আর কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।